আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিকুল ইসলাম বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আমার ট্রেনিং শুরু হয়ে যাওয়ায় তোমাদের কয়েকটি ক্লাস মিস গেছে। আজকে আমি আমার চতুর্থ ক্লাসটি নেব। তো আজকে যে সকল টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো অধ্যায় 3, অধ্যায় 2 এবং 3-এর যে টপিকগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে টপিকসগুলোতে একটু খেয়াল করো যে এক্সপ্লেইন ফাংশনাল ডিপেন্ডেন্সিস, এই টপিকসটি এবং এই যে 3 নম্বর চ্যাপ্টারের ডিফাইন ফাংশনাল ডিপেন্ডেন্সি, এই দুইটা টপিকস কিন্তু একই। এখানে বলা হয়েছে যে এক্সপ্লেইন ফাংশনাল ডিপেন্ডেন্সি, আর এখানে সংজ্ঞা বলা হয়েছে। তো মূলত এই টপিকসটি আগে হওয়া উচিত ছিল। যাই হোক, আমি সিকোয়েন্সিয়ালি শুরু করব, ক্লাসগুলো নিব। তো মূলত এই চ্যাপ্টার 2 এবং 3 যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো নর্মালাইজেশন বোঝার জন্য এই টার্মগুলো এখানে আগে আলোচনা করা হয়েছে। তো নর্মালাইজেশন বোঝার জন্য প্রত্যেকটা টার্মই তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এই জন্য ক্লাসটিকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং দেখতে হবে। তো প্রথমেই আমি নর্মালাইজেশনের সংজ্ঞা দিয়ে নিই। তো এখানে বলা হয়েছে যে নর্মালাইজেশন হলো ডাটাবেজের ডাটাকে সুসংগঠিত বা অর্গানাইজ করার জন্য এক সেট নিয়ম নির্দেশিকা বা কৌশল। অর্থাৎ ডাটাবেজ নর্মালাইজেশন হলো কতগুলা নিয়ম বা গাইডলাইন বা কতগুলা টেকনিক বা কৌশল, যে টেকনিকগুলো ব্যবহার করে একজন ডিজাইনার ডাটাবেজকে ডিজাইন করে থাকে। এটি দ্বারা, অর্থাৎ নর্মালাইজেশনের মাধ্যমে যে জিনিসটি হয় সেটি হলো ডাটা রিডান্ডেন্সি বা ডাটার যে অতিরিক্ততা একটা সমস্যা, সেই সমস্যাটা দূর হয় এবং সন্নিবেশ বা ডাটাবেজে ডাটা ইনসার্ট করা, আপডেট বা ডাটাবেজে ডাটা পরিবর্তন করা, ডিলেট বা ডাটাবেজ থেকে ডাটা মুছে ফেলা, এই ধরনের যে অপারেশনগুলো, সেইগুলোর জন্য যে অসঙ্গতি বা যেটাকে বলা হয় এনোমালি, এই ধরনের এনোমালিগুলা এই নর্মালাইজেশনের মাধ্যমে দূর হয়ে যায়। এবং একটা এই নর্মালাইজেশনকে বলা হচ্ছে যে এই যে এই অতিরিক্ততা এবং এই যে অপারেশনের যে সমস্যাগুলা দূর করার একটা সুশৃঙ্খল পদ্ধতি। এটি মূলত একটি বড় টেবিলকে ছোট ছোট একাধিক টেবিলে বিভক্ত করে এবং সম্পর্ক ব্যবহার করে তাদের মধ্যে লিঙ্ক করে। অর্থাৎ একটা বড় টেবিলকে ছোট ছোট টেবিলে ভাগ করে ফেলে এবং যেহেতু টেবিলটি যে একটা টেবিলকে ছোট ছোট টেবিলে ভাগ করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা অংশই ওই মূল টেবিলের সাথে সম্পর্কযুক্ত, সেই সম্পর্কের উপর ভিত্তি করে তাদের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। তো নর্মালাইজেশন মূলত দুটি উদ্দেশ্যে করা হয়। একটি উদ্দেশ্য হলো রিডান্ডেন্ট ডাটা মুছে ফেলা, অর্থাৎ অতিরিক্ত ডাটা যেগুলা থাকে বা একই ডাটা যদি বারবার থাকে সেগুলোকে মুছে ফেলা। তারপরে ডাটা ডিপেন্ডেন্সির অর্থবহতা নিশ্চিত করা, অর্থাৎ ডাটা ডিপেন্ডেন্সি যেটা একটু পরে আলোচনা হবে সেইটাকে নিশ্চিত করা। যেমন ডাটা যৌক্তিকভাবে সঞ্চিত করা, অর্থাৎ লজিক্যালি ডাটাকে ইনসার্ট করা, এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলোকে ডিপেন্ডেন্সি বলা হয়। এটা পরবর্তীতে আলোচনা হবে। তো নর্মালাইজেশনের প্রয়োজনীয়তা, এটা কেন করা হবে? ডাটা কাঠামো শক্তিশালী করা, অর্থাৎ ডাটার যে কাঠামো ফ্রেমওয়ার্ক আছে সেটাকে শক্তিশালী করা, ডাটার বোধগম্যতা বৃদ্ধি করা, অর্থাৎ ডাটার আন্ডারস্ট্যান্ডিং যে পাওয়ারটা সেটাকে বৃদ্ধি করা। যখন প্রয়োজন বড় টেবিলকে ছোট ছোট একাধিক টেবিলে বিভক্ত করা, অর্থাৎ আমরা প্রয়োজনে বা একজন ডিজাইনার প্রয়োজনে বড় টেবিলকে ছোট ছোট টেবিলে সহজে বিভক্ত করতে পারবে। ডাটা স্ট্রাকচার রক্ষণাবেক্ষণ করার সহজ করে, অর্থাৎ ডাটা স্ট্রাকচার যেটা রয়েছে, অর্থাৎ বিভিন্ন টেবিল স্ট্রাকচার, সেগুলোকে সহজে রক্ষণাবেক্ষণ করা যায়, যেন অপারেশন করা সহজ হয়। যেমন কোয়ারি করা, বিভিন্ন ধরনের কোয়ারি অপারেশন চালানো যেন অনেক সহজ হয়। জটিল কোয়ারিগুলো সহজেই পরিচালনা করা যায়। জটিল অনেক কোয়ারি থাকে যেগুলো সহজেই পরিচালনা করা যায়। বাস্তব বস্তু, প্রক্রিয়া এবং তাদের ঘনিষ্ঠ সম্পর্কের মডেল দাঁড় করানো যায়। অর্থাৎ বাস্তব বস্তু, যে রিয়াল ওয়ার্ল্ড যে অবজেক্টগুলো রয়েছে, যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেগুলোর মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা যায় নর্মালাইজেশনের মাধ্যমে।
তারপরে এতক্ষণ আমরা এই নর্মালাইজেশন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যে টপিকস একটু আগে বলা হয়েছিল সেটা হলো ডাটা রিডান্ডেন্সি। সেই রিডান্ডেন্সি সম্বন্ধে বিস্তারিত জানবো। তো রিডান্ডেন্সি বাংলা হলো অতিরিক্ততা, অর্থাৎ ডাটাবেজে একই ডাটার একাধিক কপি থাকা। অর্থাৎ টেবিলে যদি একই ডাটা একাধিক জায়গায় থাকে তাহলে সেটাকেই ডাটা রিডান্ডেন্সি বলে। এটি ঘটে যখন একই ডাটা ডাটাবেজের দুই বা ততোধিক পৃথক স্থানে সংরক্ষণ করা হয়। এই সমস্যা দেখা দেয় যখন একটি ডাটাবেজ নর্মালাইজেশন করা না হয়। অর্থাৎ কোনো ডাটাবেজকে যদি নর্মালাইজ না করেই সেটাকে যদি কাজে পরিণত করা হয় বা ইনস্টল করা হয় তাহলে সেই ডাটাবেজে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। উদাহরণস্বরূপ, স্টুডেন্ট নামক একটি টেবিলের বৈশিষ্ট্যসমূহ হলো স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট কন্ট্যাক্ট, স্টুডেন্ট কলেজ, স্টুডেন্ট কোর্স, স্টুডেন্ট গ্রেড। এখানে স্টুডেন্ট কলেজ, স্টুডেন্ট কোর্স এবং স্টুডেন্ট গ্রেড কলামে ডাটার পুনরাবৃত্তির কারণে রিডান্ডেন্সি সৃষ্টি হয়েছে এবং যা বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। রিডান্ডেন্সির কারণে সৃষ্ট সমস্যাগুলি হলো ইনসারশন এনোমালি, ডিলেশন এনোমালি, আপডেট এনোমালি। অর্থাৎ এই যে এখানে যেগুলো বলা হয়েছে, যেমন এই যে কলেজ, স্টুডেন্ট কলেজ, এমপিআই, সবগুলা একই ধরনের ডাটা। স্টুডেন্ট কোর্স এটাও একই ধরনের ডাটা, স্টুডেন্ট গ্রেড একই ধরনের ডাটা। এই যে ডাটা ডুপ্লিকেট ডাটা বা অতিরিক্ত ডাটা এখানে যুক্ত হলো, যেগুলো আননেসেসারি, দরকার ছিল না, এবং সেই কারণেই মূলত নর্মালাইজেশন করা হয়। এবং এই যে এইভাবে অতিরিক্ত ডাটা, একই ডাটা বারবার চলে আসার কারণে ডাটা ইনসারশন করা, ডাটা ডিলিট করা বা ডাটাকে আপডেট করা কঠিন হয়ে যায় বা আপডেট করা যায় না। তারপর আসি নর্মালাইজেশন কেন আমি করব। নর্মালাইজেশনের লক্ষ্য হলো একটি ভালো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডিজাইন করা। এটি তার নিয়মগুলিকে ধাপে ধাপে প্রয়োগের মাধ্যমে ডাটাকে সর্বাধিক সরল ফর্মে নিয়ে আসে। নিম্নলিখিত কারণে আমরা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে নর্মালাইজেশন করি। তো ডাটা রিডান্ডেন্সিস হ্রাস করা, অর্থাৎ ডাটা ডুপ্লিকেশন দূর করা, ডাটাবেজ স্ট্রাকচারকে নমনীয় করে তোলা যাতে করে ডাটাবেজ কাঠামোর পুনর্গঠন না করেই নতুন ডাটার মান এবং সারিযুক্ত করা সম্ভব হয়। ডাটাবেজের ডাটা সামঞ্জস্যতাপূর্ণ করা এবং নিম্নলিখিত অসঙ্গতি বা অ্যানোমালিসগুলি দূর করা, যেমন ইনসারশন অ্যানোমালি, তারপরে আপডেট অ্যানোমালি, ডিলেট অ্যানোমালি। তো এখন এই অ্যানোমালি জিনিসটা কি সেটা এখানে সংজ্ঞা আকারে দেওয়া হয়েছে যে anomalies are problems that can occur in poorly planned বা unnormalized database where all the data is stored in one table। অর্থাৎ এই অ্যানোমালিসটা এক ধরনের প্রবলেম, যে প্রবলেমগুলা সাধারণত পোরলি প্ল্যান্ড, অর্থাৎ যদি দুর্বল পরিকল্পনা থাকে অথবা আননর্মালাইজ থাকে, নর্মালাইজ করা না হয়, সেই ধরনের ডাটাবেজে ঘটে থাকে। এবং এবং যেই ডাটাবেজের কিনা একটি মাত্র টেবিল থাকে এবং এই টেবিলটাকে ফ্ল্যাট ফাইল ডাটাবেজও বলা যেতে পারে। এই ধরনের যদি অবস্থা হয় তাহলে যে অ্যানোমালিগুলা বা যে সমস্যাগুলা বা অসঙ্গতিগুলা তৈরি হয় সেটাকেই বলা হয় অ্যানোমালি। আর এই অ্যানোমালি তিন প্রকারের: ইনসারশন অ্যানোমালি, আপডেট অ্যানোমালি এবং ডিলেট অ্যানোমালি। ইনসারশন অ্যানোমালি যেমন এখানে দেখানো হয়েছে, ইনসারশন অ্যানোমালি সৃষ্টি হয় যখন কিছু অ্যাট্রিবিউট অন্য অ্যাট্রিবিউটের উপস্থিতি ব্যতীত ডাটাবেজে সন্নিবেশ করা যায় না। অর্থাৎ অন্য অ্যাট্রিবিউটস না থাকলে যদি একটা নির্দিষ্ট অ্যাট্রিবিউটসের ডাটাগুলোকে ইনসার্ট করা না যায়, সেই ক্ষেত্রে যে অ্যানোমালিসটা তৈরি হয় সেটাকে ইনসারশন অ্যানোমালিস বলা হয়। অর্থাৎ ডাটা ইনসার্ট করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। নিচে দুইটি টেবিল স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট দেখানো হলো। তো জেরি ডিপার্টমেন্ট আইডি হলো 6, বিশিষ্ট একজন নতুন শিক্ষক। ডিপার্টমেন্ট আইডি হলো ডিপার্টমেন্ট আইডি 6 বিশিষ্ট কোনো ডিপার্টমেন্ট এই টেবিলে নেই। এখানে ডিপার্টমেন্ট টেবিলে কোনো
ডিপার্টমেন্ট 6 বিশিষ্ট কোনো ডিপার্টমেন্ট টেবিল নেই, তাই ডিপার্টমেন্ট 6 বিশিষ্ট সারি স্টুডেন্ট টেবিলে সন্নিবেশ করা যাবে না। অর্থাৎ এই যে সারিটা, যেটা 4 নম্বর সারি, এই সারিটা স্টুডেন্ট টেবিলে সন্নিবেশ করা যাবে না। কারণ কি, যে এইখানে যেহেতু এইখানে কোনো এইরকম কোনো ডিপার্টমেন্ট নেই এই টেবিলে, ডিপার্টমেন্ট টেবিলে, অতএব এটাকে এখানে ইনসারশন করা যাচ্ছে না। তো এটা কি এক ধরনের ইনসারশন এনোমালি, যার কারণে একটি ডাটা ইনসারশন করা সম্ভব হচ্ছে না। তো উদাহরণস্বরূপ ইনসারশন এনোমালি দূর করার যে কৌশল এখানে দেখাচ্ছে, উদাহরণস্বরূপ স্টুডেন্ট গ্রুপ কলামে এখানে আরেকটা এনোমালি দেখানো হয়েছে যে স্টুডেন্ট গ্রুপ একটা কলাম রয়েছে, স্টুডেন্ট গ্রুপ, এখানে নট নাল সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ এখানে ডাটাবেসটা যখন ডিজাইন করা হয়, টেবিলে একটা কনস্ট্রেন্ট সেট করা হয়েছে, সেটা হলো নট নাল। অর্থাৎ এই কলামে কোনো নাল ভ্যালু দেওয়া যাবে না। এখানে যে মানে একটা নির্দিষ্ট ডাটা অবশ্যই দিতে হবে। যদি কোনো নিউ এমপ্লয়ি যুক্ত করা হয় এবং স্টুডেন্ট গ্রুপ অ্যাসাইন করা না হয়, তবে এই এমপ্লয়িকে ডাটাবেজে সন্নিবেশ করা যাবে না। সে একজন এমপ্লয়ি নতুন আসছে, তার স্টুডেন্ট গ্রুপ নেই, যদি না থাকে তাহলে তো সেই এমপ্লয়িকে এখানে যুক্ত করা যাচ্ছে না। আর এই যে যুক্ত করা না যাওয়াটা, এইটাকেই এক ধরনের ইনকনসিস্টেন্সি, এবং এই ইনকনসিস্টেন্সিটাকেই বলা হয় ইনসারশন এনোমালি। তারপরে আপডেট এনোমালি, কলেজ ইনফরমেশন টেবিলের কলেজ র্যাঙ্কটি যদি পরিবর্তন হয়, তবে পরিবর্তনগুলো সমস্ত ডাটাবেজের মধ্যে থাকতে হবে, যা টাইম কনজিউমিং এবং কম্পিউটেশনালি কস্টলি হবে। অর্থাৎ এটা কি টাইম কনজিউম হবে, অর্থাৎ টাইম অপচয় হবে, সময়ের অপচয় হবে, এবং এটা কাউন্ট করতে গেলে এই বিষয়টা অনেক কস্টলি হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি, যে র্যাঙ্কটা আমি আপডেট করতে চাচ্ছি, সকল প্লেসেই কিন্তু এই র্যাঙ্কটা আপডেট করতে হচ্ছে। তো এই ধরনের আপডেট এক ধরনের অসঙ্গতি, যেই আপডেট করতে গেলে অনেক সময় লাগে এবং অনেক কস্টলি হয়, অর্থাৎ এটা ব্যয়বহুল হয়। এটাকে বলা হয় আপডেটিং এনোমালি। তারপরে ডিলেশন এনোমালি, যদি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে থাকা সমস্ত শিক্ষার্থীর ডাটা মুছে যাবে। সুতরাং কিছু বৈশিষ্ট্য মুছে ফেলার কারণে অন্যান্য বৈশিষ্ট্যগুলো মুছে গেলে তা ডিলেশন এনোমালির সৃষ্টি করে। যেমন এখানে আমরা যদি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টটাকে মুছে দিই, তাহলে দেখা যাবে কি, যে এখানে অন্যান্য নেসেসারি অনেক ডাটা রয়েছে যেগুলা মুছে যাচ্ছে। তো এইটাও এক ধরনের অসঙ্গতি। তো এই 3 ধরনের অসঙ্গতি এখানে বলা হয়েছে। তারপরে আসি ফাংশনাল ডিপেন্ডেন্সি কি জিনিস। একটু আগে ডিপেন্ডেন্সির কথা বলা হয়েছিল। তো ফাংশনাল ডিপেন্ডেন্সি এখানে বলা হচ্ছে কি, যখন একটি টেবিলের কোনো অ্যাট্রিবিউট, আমরা জানি টেবিলের কলামগুলাকে বলা হয় অ্যাট্রিবিউট, আর রোগুলো হলো রেকর্ড। তো এখানে এ এবং বি এই দুইটা হলো একটা টেবিলের দুইটা অ্যাট্রিবিউট। এতে আমরা আছে স্টুডেন্ট নেম, এখানে স্টুডেন্ট রোল নাম্বার দিতে পারি। তো এই যে স্টুডেন্ট রোল নাম্বার, স্টুডেন্ট নেম, এগুলো হলো অ্যাট্রিবিউট। তো এখানে একটা টেবিল, এটা যদি একটা টেবিল হয়, এই টেবিলের দুইটা অ্যাট্রিবিউট এবং এই টেবিলের 6টা রেকর্ড রয়েছে, 1 2 3 4 5 6টি রেকর্ড রয়েছে, এবং প্রত্যেকটি রেকর্ড কি একটা নির্দিষ্ট স্টুডেন্টের রেকর্ড এখানে, এবং রেকর্ডগুলা ইউনিক, এবং এগুলাকে এককভাবে আইডেন্টিফাই করা যাবে, এই ধরনের একটা কিছু। তো এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে, যে যখন একটি টেবিলের কোনো অ্যাট্রিবিউট একই টেবিলের অন্য একটি অ্যাট্রিবিউটকে এককভাবে চিহ্নিত করে, তখন অ্যাট্রিবিউটদ্বয় একে অপরের উপর নির্ভরশীল হয়, এবং এই নির্ভরশীলতাকেই ফাংশনাল ডিপেন্ডেন্সি বলে। এটি দ্বারা একটি টেবিলের দুটি অ্যাট্রিবিউটসের মধ্যে সম্পর্ক বর্ণনা করে। উদাহরণস্বরূপ, যদি এ ও বি টেবিলের দুইটি অ্যাট্রিবিউট হয়, অর্থাৎ একটা টেবিলের দুইটি অ্যাট্রিবিউট এ এবং বি হয়, এবং বি ফাংশনালি এ এর উপর যদি নির্ভরশীল হয়, যেমন এখানে বি ইজ ফাংশনালি ডিপেন্ডেন্টস অন এ,
এটা দিয়ে বোঝানো হয় হয় হবে যদি এ এর প্রতিটি মান বি এর ঠিক একটি মানের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এখানে কি বলছে, যদি বি এর প্রতিটি মান এর প্রতিটি মান বি এর ঠিক একটি মানের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এখানে আমরা প্রাইমারি কি এর আগে পড়েছি যে প্রাইমারি কি এ যদি প্রাইমারি কি হয়, সে ধরা গেল যে এটা হলো স্টুডেন্ট আইডি আর এটা হলো স্টুডেন্টের নাম। তো আমরা যদি স্টুডেন্ট আইডি জানি তাহলে অবশ্যই স্টুডেন্টের নাম বের করতে পারবো, অথবা আমরা যদি একটি ডিপার্টমেন্টে স্টুডেন্টের রোল নাম্বার জানি তাহলে আমরা কি সহজে স্টুডেন্টের নাম বের করতে পারবো। কারণ স্টুডেন্ট রোল নাম্বারটা ইউনিক, একজন ছাত্রের একটি রোল নাম্বার থাকে কিন্তু একই নামের একাধিক ছাত্র থাকতে পারে। সেই ক্ষেত্রে স্টুডেন্ট রোল নাম্বারটা বা স্টুডেন্ট আইডিটাকে বলা হয় একটা ইউনিক অ্যাট্রিবিউট, যেই অ্যাট্রিবিউট দ্বারা ওই টেবিলের অন্য সকল অ্যাট্রিবিউটকে আইডেন্টিফাই করা যায়, এককভাবে চিহ্নিত করা যায়। সেই ক্ষেত্রে ওই টেবিলের অন্য সকল অ্যাট্রিবিউটগুলোই ওই স্টুডেন্ট আইডি বা যেটাকে ইউনিক কি বলা হচ্ছে বা প্রাইমারি কি বলা হচ্ছে তার উপর নির্ভরশীল। তাহলে এখানে এ হলো এরকম একটা ইউনিক আইডি বা প্রাইমারি কি যার উপর বি নির্ভরশীল। তো এই যে বি এর উপর নির্ভরশীল, এটাকেই বলা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। অর্থাৎ ফাংশনালি বি এর উপর নির্ভরশীল, কারণ বি কে এর মাধ্যমে এককভাবে চিহ্নিত করা যায়। অর্থাৎ বি এর যে যতগুলা রেকর্ড আছে এই এর প্রত্যেকটা রেকর্ড দিয়ে একে চিহ্নিত সহজেই, প্রত্যেকটি রেকর্ড দিয়ে, যেমন A1 দিয়ে B1 কে, A2 দিয়ে B2 কে সহজে আইডেন্টিফাই করা যাবে। অতএব বি এর উপর নির্ভরশীল বিধায় একে বলা হচ্ছে ফাংশনালি ডিপেন্ডেন্ট। এখন এখানে এইটার মিনিংটা হলো যে বি ফাংশনালি ডিপেন্ডস অন এ, আর এখানে এ কে বলা হচ্ছে ডিটারমিনেন্ট সেট আর বি কে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট। অর্থাৎ এইখানে এই বিটা হলো ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট আর এটা হলো ডিটারমিনেন্ট অ্যাট্রিবিউট বা ডিটারমিনেন্ট সেট। তারপরে আসি ফাংশনাল ডিপেন্ডেন্সি। এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে এখানে স্টুডেন্ট নামক একটি টেবিল এখানে দেখানো হয়েছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট এজ নামে। তো এখানে এই টেবিলগুলো, এখানে স্টুডেন্ট আইডি অ্যাট্রিবিউটটি এককভাবে স্টুডেন্ট নেম অ্যাট্রিবিউটটিকে শনাক্ত করতে পারে। অর্থাৎ যদি স্টুডেন্ট আইডি জানা যায় তবে এর সাথে স্টুডেন্ট নেমটিও জানা যাবে। এটি ফাংশনাল ডিপেন্ডেন্সি এবং এটি স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম ইজ ডিপেন্ডস অন স্টুডেন্ট আইডি লেখা হয়, যা কথায় বললে স্টুডেন্ট নেম কার্যত স্টুডেন্ট আইডি এর উপর নির্ভরশীল। এটাই হলো ফাংশনাল ডিপেন্ডেন্সি, এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। তো এটার আবার কয়েকটা প্রকারভেদ রয়েছে, যেমন ফাংশনাল ডিপেন্ডেন্সি এর প্রকারভেদ এখানে বলেছে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, মাল্টিভ্যালুড ফাংশনাল ডিপেন্ডেন্সি, তারপরে রয়েছে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। অর্থাৎ 4 ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি এখানে বলা হয়েছে। তো প্রথমে আসি ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি জিনিস। অ্যাট্রিবিউট সেটে কোনো অ্যাট্রিবিউটের ডিপেন্ডেন্সি ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি হবে যদি অ্যাট্রিবিউটের সেটটিতে সেই অ্যাট্রিবিউট অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ যেমন এখানে সিম্বলিকভাবে এ বি ইজ ফাংশনাল ডিপেন্ডস অন এ, ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি হবে যদি বি এ এর উপসেট হয়। অর্থাৎ এখানে এ যদি একটা ইউনিক কি হয় বা সুপার কি হয়, সেই ক্ষেত্রে বিটা অবশ্যই এর উপসেট হবে। যদি এই কন্ডিশন ফুলফিল হয় তাহলেই সেটাকে বলা হবে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তাহলে এই যে এখানে নিম্নলিখিত নির্ভরশীলতাগুলো এখানে দেখানো হলো ট্রিভিয়াল, যেমন এ ইজ ডিপেন্ডস অন এ, বি ইজ ডিপেন্ডস অন বি। অর্থাৎ আমরা যদি এ জানি, এ দিয়ে এ কে আইডেন্টিফাই করা যাবে এবং বি দিয়ে বি কে আইডেন্টিফাই করা যাবে। তাহলে এই দুইটাকে আমরা বলতে পারি
যে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারি, যে এখানে অর্থাৎ এখানে এটা এর উপসেট এবং বিটা বি এর উপসেট। উদাহরণস্বরূপ দুটি কলাম স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম সহ একটি টেবিল দেখানো হলো। এখানে খেয়াল করো, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট এজ। তাহলে স্টুডেন্ট আইডি 1 2 3 4 5, স্টুডেন্ট নেম কামাল, জামাল, জাহিদ, জলিল, জিয়া, এইগুলা স্টুডেন্ট এজ, বিভিন্ন ধরনের এজ দেখানো হয়েছে এই ডাটাগুলা। তো এখন আমরা যদি এখানে 1 দিয়ে আইডিকে খুঁজে পাওয়া যাবে, তারপরে নাম দিয়ে নামকে খুঁজে পাওয়া যাবে। তো এখন এখানে আমরা একটু খেয়াল করি, তাহলে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো। ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম এই দুইটা মিলে যদি একটা সুপার কি হয়, বা আমরা একটা টেবিলের দুইটা কলাম দিয়ে আমরা একটা সুপার কি তৈরি করলাম বা প্রাইমারি কি তৈরি করলাম, তাহলে এই দুইটা টেবিল যদি একটা প্রাইমারি কি হয়, তাহলে ওই টেবিলের যে কোনো অ্যাট্রিবিউটকে খুঁজে বের করা যাবে। যে কোনো অ্যাট্রিবিউটকে, যেমন স্টুডেন্ট আইডি খুঁজে বের করতে চাইলে অবশ্যই আমরা এটা দিয়ে খুঁজে বের করতে পারবো, কারণ স্টুডেন্ট আইডিটা এই সেট, এখানে দুইটা অ্যাট্রিবিউটের একটা সেট, এই সেটের একটা উপসেট। এটি ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, কারণ স্টুডেন্ট আইডিটি স্টুডেন্ট এই সেটের উপসেট। কারণ স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেমের মানগুলি জানা থাকলে স্টুডেন্ট আইডি এককভাবে চিহ্নিত করা যেতে পারে। এছাড়াও স্টুডেন্ট আইডি দ্বারা স্টুডেন্ট নেম দিয়ে স্টুডেন্ট আইডি, ও এই দুইটাও ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সিস। তারপরে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি ইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি ওয়াই ইজ ফাংশনালি ডিপেন্ডেন্স অন এক্স হয়, যদি সত্য হয়, সেক্ষেত্রে ওয়াই এক্স এর উপসেট নয়, তবে এটি ডিপেন্ডেন্সিকে আচ্ছা, একটু আগে বলা হয়েছিল যদি এরকম হয় যে ওয়াই ইজ ডিপেন্ডস অন এক্স, বাট শর্ত হলো যে ওয়াই এক্স এর উপসেট হতে পারবে না। যদি এই শর্ত পূরণ হয় তাহলে সেটাকে বলা হবে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। 3টি অ্যাট্রিবিউট যুক্ত একটি টেবিল আমরা এখানে দেখি, একটু আগে যেটা দেখানো হয়েছে সেটার মতোই, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট এজ। তাহলে আমরা এটাকে যদি নিম্নলিখিত ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো নন ট্রিভিয়াল এখানে দেখি, যে স্টুডেন্ট আইডি এটা স্টুডেন্ট নেমকে আইডেন্টিফাই করতে পারে না, কারণ হলো স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডি এর উপসেট নয়। এটা ডিপেন্ডেন্সিকে, অর্থাৎ এটা ডিপেন্ডেন্ট, স্টুডেন্ট নেমটা স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডস করে, বাট এই স্টুডেন্ট নেমটা স্টুডেন্ট আইডির উপসেট নয়, কারণ এখানে আমরা কোনো সুপার কি তৈরি করি নাই। আবার এখানে স্টুডেন্ট আইডির উপর নির্ভর করে শিল ঠিকই, কিন্তু এটার উপসেট নয়। যদি উপসেট না হয় তাহলে আমরা সেটাকে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলবো। যদি কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি এরকম হয় যে তাদের মধ্যে একটা ইনসারশন, বা আমরা যেটাকে বলা হয় ইন্টারসেকশন বলি, এক্স ইন্টারসেক্ট ওয়াই যদি নাল হয়, তবে এই ডিপেন্ডেন্সি সম্পূর্ণরূপে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি হয়। অর্থাৎ আমরা যদি এরকম দেখি যে এই দুইটার উপরে ইন্টারসেকশন চালিয়ে কোনো কমন অ্যাট্রিবিউট বা কমন কোনো মান পাওয়া না যায় এবং যার আউটপুট নাল হয়, সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের ডিপেন্ডেন্সিকে বলবো নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। যেমন আমরা যদি এই দুইটাকে ইন্টারসেক্ট করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো কমন কোনো ভ্যালু খুঁজে পাবো না। তো আমরা এখানে দেখা যাচ্ছে কি স্টুডেন্ট আইডি দিয়ে স্টুডেন্ট নেম আইডি নিয়ে করতেছি, এখানে স্টুডেন্ট আইডি দিয়ে স্টুডেন্ট এজ বের করতেছি। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এই ধরনের যে, অর্থাৎ এটার সাথে এটা যদি আমি ইন্টারসেক্ট করি তাহলে আউটপুট তো নালই আসবে, এবং এটার সাথে যদি এটার ইন্টারসেক্ট করি সেটারও আউটপুট নাল হবে। তো এই ধরনের কন্ডিশনকে বলা হচ্ছে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তারপরে মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি ইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে কি বলা হচ্ছে যে মাল্টি ভ্যালু মানে একাধিক মান যদি ডিপেন্ডেন্সির ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে মাল্টি ভ্যালুড
ডিপেন্ডেন্সি, যেমন এখানে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি ঘটে যখন কোনো টেবিলের একাধিক ইন্ডিপেন্ডেন্ট মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস থাকে। অর্থাৎ এইখানে যে এইগুলো হলো অ্যাট্রিবিউট, যদি এরকম থাকে যে অ্যাট্রিবিউটগুলো মাল্টি ভ্যালুড, অর্থাৎ একটা অ্যাট্রিবিউট কালার, এটার অনেকগুলা কি বলে অনেকগুলা মান রয়েছে এখানে। যেমন কালার, এখানে বলা হচ্ছে যে যে এই আইডি বিশিষ্ট বাইক মডেল, এই দুইটার দুই কালার, এখানে একবার আছে ব্ল্যাক, আবার আছে রেড, তাহলে দুই ধরনের হয়ে গেল। একই মডেল দুই ধরনের, ম্যানুফ্যাকচারিং ডেট এক, দুইটা মডেলের ম্যানুফ্যাকচারিং ডেট এক, সবই ঠিক আছে, কিন্তু কালার ভিন্ন। তো এই ধরনের যে নির্ভরশীলতা, এখানে দেখা যাচ্ছে কি যে একটা মোটরসাইকেল কোম্পানির এই ক্ষেত্রে এই দুইটি কলামই বাইক মডেলের উপর ডিপেন্ড বলে এদেরকে মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি বলে। এবং এখানে আরেকটা জিনিস, এখানে আসলে স্লাইডটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, এখানে একটু নিচে নেমে গেছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে এখানে বাইক মডেল ম্যানুফ্যাকচারিং ইয়ার, এখানেও মাল্টিভ্যালুড এইভাবে দেখানো হয়েছে। তারপরে এখানে বাইক মডেলের কালার দুইটা, এটাও অর্থাৎ দুইটা কালার হইতে পারে। তো এই যে এই ধরনের একটা আইডি দিয়ে দুই ধরনের আমরা দুইটি কালার মানে মাল্টি ভ্যালু, একই আইডির দুইটা মান আলাদা আলাদা, তাহলে এই ধরনের সিচুয়েশনকে বলা হয় মাল্টি ভ্যালু। এবং সেই ক্ষেত্রে যে ডিপেন্ডেন্সিটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি। অর্থাৎ বাইক মডেল জানা থাকলে আমি ব্ল্যাক বা রেড যাই থাক, আমি কিন্তু সেটা কালার কিন্তু বের করতে পারবো। আমি জানি যে বাইক মডেল দিয়ে দুইটা বাইক মডেল, একটা বাইক মডেলের জন্য দুইটা কালার আসবে। এই ধরনের সিচুয়েশনকে বলা হয় মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি। তারপরে হলো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে একটু খেয়াল করো, এক্স ফাংশনালি ডিপেন্ডস অন এক্স। সেই ক্ষেত্রে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যদি নিম্নলিখিত ফাংশনাল ডিপেন্ডেন্সি সত্য করে তাহলে হবে। শর্তগুলা কি? যে ওয়াই ডিপেন্ডস অন এক্স, বাট এক্স নট ডিপেন্ডস অন ওয়াই, বাট জেড ডিপেন্ডস অন ওয়াই। অর্থাৎ একটা টেবিলের তিনটা অ্যাট্রিবিউট রয়েছে, সে এখানে বুক, অথর এজ। অথর মানে হলো যিনি লেখক, অথর এজ মানে লেখকের বয়স, বুক মানে বই। তো এখন এখানে যেটা বলা হচ্ছে যে অথর বুকের উপর নির্ভরশীল। ইফ উই নো বুক উই নো দ্য অথর। অর্থাৎ আমরা যদি বই যদি আমাদের জানা থাকে, বইয়ের নাম জানা থাকে, তাহলে আমরা অথরের নাম জানতে পারবো। তারপরে আমরা যদি এরকম হয় যে আমরা অথরের নাম জানি, কিন্তু সেই ক্ষেত্রে কি আমরা বইয়ের নাম নাও জানতে পারি, কারণ একই বই একাধিক অথর লিখে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা অথরের নাম জানলেই বইয়ের নাম বের করা সম্ভব না, কারণ একজন অথর একাধিক বইও লিখতে পারে। তারপরে অথরের নাম যদি আমরা জানি, তাহলে অথরের এজ আমাদের জানা সম্ভব, কারণ একজন নির্দিষ্ট অথরের বয়স কত সেটা নিশ্চয়ই তার বায়োডাটাতে রয়েছে। তো সুতরাং ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি এর নিয়ম অনুসারে অথর এজ বুকের উপর নির্ভরশীল হয়, কারণ আমরা যদি বইটির নাম জানি তবে আমরা লেখকের বয়স জানতে পারবো। তাহলে এখানে এই যে ওয়াই ডিপেন্ডস অন এক্স, এক্স ডিপেন্ডস অন ওয়াই, ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে। যেমন এখানে বলা হচ্ছে যে এখানে যদি এইটা ওয়াইটা যদি অথর হয় এবং এক্সটা যদি বুক হয় এবং জেডটা যদি অথর এজ হয়, তাহলে কিন্তু এটা মিলে যাচ্ছে শর্ত অনুযায়ী। তো এই ধরনের ডিপেন্ডেন্সিকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, যেখানে একটা টেবিলের মধ্যে দুইটা ডিপেন্ডেন্সি রয়েছে। তারপরে ডিকম্পোজিশন। একটি টেবিল আর এর ডিকম্পোজিশন হলো দুই বা ততোধিক টেবিল দ্বারা উক্ত টেবিলটিকে বিভক্ত করা। অর্থাৎ একটা টেবিল যেটা ডিকম্পোজিশন হলো ওই টেবিলটাকে দুই বা ততোধিক টেবিলে বিভক্ত করে ফেলা, যেখানে প্রত্যেকটা টেবিল আর এর কলামসমূহের উপসেট দ্বারা গঠিত। অর্থাৎ ওই টেবিলগুলো অবশ্যই আর নামক যে টেবিলটি সেই টেবিলের
অ্যাট্রিবিউটসগুলো দিয়েই অ্যাট্রিবিউটগুলো দ্বারা গঠিত হবে, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আর এর উপসেট হবে এবং উক্ত টেবিলগুলো পুনরায় একত্রিত করলে আর এর সমস্ত কলাম পাওয়া যাবে। অর্থাৎ যদি ওই টেবিলগুলোকে আবার পুনর্গঠন করা হয়, একটা টেবিল তৈরি করা হয়, তাহলে আবার সেই আর ফিরে পাওয়া যাবে। এই ধরনের এটাকেই বলা হচ্ছে ফাংশনাল ডিকম্পোজিশন। অর্থাৎ একটা টেবিলকে ভেঙে ফেলা, এমনভাবে ভাঙা যেন ওই টেবিলটাকে পুনরায় যদি আবার একত্রিত করা হয় ওই টেবিলটা ফিরে পাওয়া যাবে। তো ডিকম্পোজিশন রিডান্ডেন্সি, ইনকনসিস্টেন্সি এবং অ্যানোমালি, মানে যেটাকে অসঙ্গতি বলে, দূর করতে সহায়তা করে। অর্থাৎ এটা ডিকম্পোজিশনের মাধ্যমে আমরা রিডান্ডেন্সি, ইনকনসিস্টেন্ট এবং অ্যানোমালির মতো সমস্যাগুলোকে দূর করতে পারি। তো এটা মূলত সাধারণত দুই প্রকার, এখানে তিন প্রকার লেখা হয়েছে: লুজি ডিকম্পোজিশন, লুজলেস জয়েন্ট ডিকম্পোজিশন, ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং। এই তিনটা ভাগ ডিকম্পোজিশনের। তো আমরা দেখি এখানে লুজি ডিকম্পোজিশন, যদি একটি টেবিল আর এর ডিকম্পোজিশন R1 এবং R2 হয় এবং R1 এবং R2কে একত্রিত করলে R1 এর মতো একই টেবিল পাওয়া না যায়, তবে সেই ধরনের ডিকম্পোজিশনকে বলা হয় লুজি ডিকম্পোজিশন। অর্থাৎ আমরা একটা টেবিলকে ভেঙে দুইটা টেবিল বানাইলাম, R1 এবং R2, পরবর্তীতে দেখা গেল কি ওই দুইটা টেবিলকে যখন আমি আবার একত্রিত করতে চাচ্ছি, তখন ওই আর টেবিলটা আর হচ্ছে না, মানে R1 এবং R2 থেকে আর টেবিলটা পাওয়া যাচ্ছে না। এই ধরনের ডিকম্পোজিশনকে বলা হয় লুজি ডিকম্পোজিশন। দুই বা ততোধিক টেবিলের এমন ডিকম্পোজিশন হওয়ার অন্যতম অসুবিধা হলো মূল সম্পর্ক বা টেবিলের পুনরুদ্ধারের সময় কিছু তথ্য হারিয়ে যায় বা অতিরিক্ত তথ্য যোগ হয়ে যায়। এটা একটা অসুবিধা। তিনটি কলাম বিশিষ্ট রোল নাম্বার, নাম, ডিপার্টমেন্ট বিশিষ্ট একটি স্টুডেন্ট টেবিল এখানে দেখানো হলো। এই যে স্টুডেন্ট, রোল, নাম এবং ডিপার্টমেন্ট, এই টেবিলটিকে দুইটি টেবিল নো নেম এবং নেম ডিপার্টমেন্টে বিভক্ত করা হলো। সে এখানে নো নেম, যার আছে রোল নাম্বার এবং এস নেম, এবং নেম ডিপার্টমেন্ট, এস নেম এবং ডিপার্টমেন্ট। এই টেবিলটাকে ভেঙে দুইটা টেবিল করা হলো, অর্থাৎ ডিকম্পোজিশন করা হলো। তাহলে এখন যদি আমরা ওটাকে আবার উল্টা ডিকম্পোজিশনের বিপরীত কাজটি করি, লুজ ডিকম্পোজিশন হওয়া টেবিলগুলোকে যদি ন্যাচারাল জয়েনের মাধ্যমে আবার যুক্ত করতে চাই, তাহলে দেখা যাবে কি কিছু ফেক টাপল উৎপন্ন হয়। টাপল মানে এই যে সেল ভ্যালু, যেমন এখানে একটা আইডির জন্য একাধিক ফেক ভ্যালু, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি, এখানে চলে আসছে। এই ধরনের ডিকম্পোজিশনটি তার মানে ব্যাড ডিকম্পোজিশন বা লুজি ডিকম্পোজিশন। এই ধরনের ডিকম্পোজিশনকে লুজি ডিকম্পোজিশন বলা হয়। লুজলেস জয়েন্ট ডিকম্পোজিশন, যদি টেবিলের ডিকম্পোজিশন R1 এবং R2, অর্থাৎ আর নামক একটি টেবিলকে যদি এমনভাবে ডিকম্পোজিশন করা হয় যেন R1 এবং R2-তে এটা কনভার্ট হয়, এবং সেই ক্ষেত্রে এটা লুজলেস হবে যখন R1 এবং R2 এর জয়েন আর এর মতো একই টেবিল তৈরি করে। অর্থাৎ ডিকম্পোজিশনটা এমন হবে যেন ওই যে দুইটো টেবিল হলো, সেই টেবিল দুইটাকে জয়েন করলে আবার পূর্বের সেই আর টেবিল ফিরে পাওয়া যায়। তাহলে সেই ধরনের ডিকম্পোজিশনকে বলা হয় লুজলেস। অর্থাৎ সেই ক্ষেত্রে কোনো ধরনের লস হয় না, লসলেস ডিকম্পোজিশন। একটি টেবিলকে দুই বা ততোধিক ছোট ছোট টেবিলে এমনভাবে ডিকম্পোজিট করা হয় যাতে ডিজাইনার ডিকম্পোজিশের অংশগুলোকে জয়েন দিয়ে মূল টেবিলের সুনির্দিষ্ট বিষয়বস্তু ক্যাপচার করতে পারে। একে লুজলেস জয়েন বা নন এডিটিভ জয়েন ডিকম্পোজিশন বলা হয়। এটিকে নন এডিটিভ ডিকম্পোজিশনও বলা হয়। তাহলে এখানে তিনটি কলাম বিশিষ্ট একটা আমরা টেবিল দেখতে পাচ্ছি। এটাকে যখন আমরা ভাঙলাম তখন একটা স্টুডেন্ট নেম টেবিল তৈরি করলাম এবং একটা স্টুডেন্ট ডিপার্টমেন্ট তৈরি করলাম, মানে এরকম দুইটা টেবিল বানালাম। তারপরে যখন আমরা এই দুইটা টেবিলকে আবার
জয়েন দিলাম রোলের মাধ্যমে, যখন আমরা এটাকে জয়েন করলাম, তো সেই জয়েন টেবিলটা এমন হয়ে গেল, দেখা গেল যে আগে সেই টেবিলটার মতোই একেবারে হুবহু। অর্থাৎ তাহলে আমরা এই ধরনের ডিকম্পোজিশনকে বলতে পারি লসলেস ডিকম্পোজিশন। তারপরে প্রিভেন্স কি ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং, অর্থাৎ ডিপেন্ডেন্সি প্রিজার্ভ করা বা ডিপেন্ডেন্সি ধরে রাখা, এটাও এক ধরনের কি বলা হয় ডিকম্পোজিশন। যদি এরকম হয়, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট অফ ডাটাবেস, এটা একটা ডাটাবেজের একটা গুরুত্বপূর্ণ বাধ্যবাধকতা। ইন দ্য ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন যে প্রসেসটা, সেখানে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট ওয়ান ডিকম্পোজিটেড টেবিল মাস্ট স্যাটিসফাই এভরি ডিপেন্ডেন্সিস। অর্থাৎ আমরা জানি কি যে ডিকম্পোজিশন মানে হলো যে একটা টেবিলকে একাধিক ছোট ছোট টেবিলে ভাগ করে ফেলা। তো সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যেটা, যে আমরা যখন একটা টেবিলকে একাধিক টেবিলে ভাগ করব, সেই টেবিলগুলোর মধ্যে পূর্বের যে টেবিলটা, সেই টেবিলের মধ্যে যে ডিপেন্ডেন্সিগুলো ছিল, সেই ডিপেন্ডেন্সিগুলা যেন যে কোনো একটার মধ্যে যেন অবশ্যই থাকে, বা আংশিকভাবে যেন থাকে ডিপেন্ডেন্সিগুলো। তো আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে ইফ এ রিলেশন আর ইজ ডিকম্পোজিড ইনটু R1 এবং R2, যদি এরকম হয় যে একটা টেবিল R1, এটাকে ছোট ছোট দুইটা টেবিল R1 এবং R2 টেবিলে ভাগ করা হয়, এবং সেই ক্ষেত্রে দেন দ্য ডিপেন্ডেন্সিজ অফ R1 আইদার মাস্ট বি এ পার্ট অফ R1 অথবা R2। কি বলা হচ্ছে, যদি এরকমভাবে ভেঙে R1 এবং R2 করা হয়, সেই ক্ষেত্রে R1 এর ডিপেন্ডেন্সি অবশ্যই R1 অথবা R2 এর পার্ট হবে, এবং মাস্ট বি ডিরাইভেবল ফ্রম কম্বিনেশন অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস অফ R1 এন্ড R2। এবং এই যে ডিপেন্ডেন্সিটার মানে R1 এর যে ডিপেন্ডেন্সিটা, সেটা অবশ্যই এই R1 এবং R2 এর কম্বিনেশনে যে ডিকম্পোজিশন মানে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি তৈরি হবে, সেটা অবশ্যই পূর্বের ন্যায় হবে। অর্থাৎ তার যে R1 আর এর যে ফাংশনাল ডিপেন্ডেন্সি ছিল, সেই ডিপেন্ডেন্সি অবশ্যই R1 এবং R2 এর কম্বিনেশনের ফলে ফিরে পাওয়া যাবে। ফর এক্সাম্পল, এখানে বলা হচ্ছে যে একটা রিলেশন ধরে নিলাম যে R1 এর 4টা অ্যাট্রিবিউট রয়েছে, এবং সেই ক্ষেত্রে তার ফাংশনাল ডিপেন্ডেন্সিটা যদি এরকম হয় যে BC is depends on A, the relation R is decomposited into, সে এটা R1টাকে ডিকম্পোজিশন করা হলো R1 এবং R2 তে, এবং এখানে যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে ABC, আর এটাতে রয়েছে AD, হুইচ ইজ ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং বিকজ FD অর্থাৎ ফাংশনাল ডিপেন্ডেন্সি BC is depends on A is a part of relation R1। এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে R1 এর যে ডিকম্পোজিশনটা হয়েছে, সেখানে ওই টেবিলের 3টা অ্যাট্রিবিউটই রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি ওই 3টা অ্যাট্রিবিউট থাকে, যেই 3টা অ্যাট্রিবিউটস এর কম্বিনেশনে তার মূল টেবিলের ডিপেন্ডেন্সি রয়েছে, ডিপেন্ডেন্সি সেটটা নির্ণয় করা হয়, এবং এই যে এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি সেটাই হয় যে ওই 3টা অ্যাট্রিবিউটস নিয়ে গঠিত, তাহলে আমরা বলতে পারি যে এখানে পার্ট অর্থাৎ R1 এর উপর R1 এর ফাংশনাল ডিপেন্ডেন্সি অবশ্যই এটা হবে, অর্থাৎ BC ইজ ডিপেন্ডস অন A, এই জিনিসটা হবে। তাহলে আমরা এই ধরনের যে ডিকম্পোজিশন, সেটাকে ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং বলতে পারি, যে এখানে অবশ্যই এই ডিকম্পোজিশনে ডিপেন্ডেন্সিটা প্রিজার্ভেশন করা হয়েছে বা সংরক্ষণ করা হয়েছে। তো এখানে একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে কিভাবে এটা লসলেস এন্ড ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন হয়, সেটা বোঝানো হয়েছে। সে এখানে একটা প্রশ্ন করা হয়েছে, কনসিডার এ স্কিমা ABCD, ফাংশনাল ডিপেন্ডেন্সি হলো A, B on A, D on C, এটা then the decomposition of R into
R1 AB অ্যান্ড R2 হলো CD ইজ এটা মানে অর্থাৎ এই আরটাকে R1 এবং R2 তে ভাগ করা হয়েছে এবং R1 এ আছে A এবং B, R2 তে আছে CD। সেই ক্ষেত্রে এটা চারটা প্রশ্ন রয়েছে, দ্য ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং অ্যান্ড লসলেস, এটা নাকি লসলেস জয়েন্ট বাট নট ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং, ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং বাট নট লসলেস জয়েন্ট, নট ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং অ্যান্ড নট লসলেস জয়েন্ট, এই চারটার কোনটা হবে? আনসারটা হলো ফর লসলেস জয়েন্টে যদি আমরা যাই, দিস থ্রি কন্ডিশন মাস্ট হোল্ড ট্রু। যেমন আমরা যদি এটাকে অর্থাৎ অ্যাট্রিবিউটস অফ R1 এবং অ্যাট্রিবিউটস অফ R2 কে যদি ইউনিয়ন করি তাহলে আমরা ABCD পাই, অ্যাট্রিবিউটস অফ R পাওয়া যায়। তারপরে আমরা অ্যাট্রিবিউটস অফ R1 কে যদি ইন্টারসেক্ট করি অ্যাট্রিবিউটস অফ R2 দিয়ে তাহলে কিন্তু আমরা নাল পাই। যেটা কি করতেছে তাহলে এটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে হুইচ ভায়োলেটস দ্য কন্ডিশন অফ লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন, হ্যান্স দ্য ডিকম্পোজিশন ইজ নট লসলেস। তাহলে আমরা এটাকে অবশ্যই বলবো যে এটা লসলেস না, এটা অবশ্যই লুজি। কারণ যদি এটার ইন্টারসেকশনটা নাল না হয় তাহলে আমরা বলছি যে এটা অবশ্যই লুজলেস হবে। তো এখানে যেহেতু নাল পাওয়া গেছে এটা লুজলেস নয়। ফর ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন, যদি এখানে বলা হচ্ছে যে এটা এ বি ক্যান বি এনশিওর ইন R1 এ এ বি এটা এনশিওর হয়ে গেছে এবং সিডি ইজ এনশিওর R2 তে, হ্যান্স ইট ইজ দ্য ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন, অর্থাৎ এটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি। তো আশা করি এই যে উদাহরণ দুইটা, এই উদাহরণ থেকে তোমরা লসলেস জয়েন্ট এবং ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন এই দুইটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো। তারপর আসি জয়েন্ট ডিপেন্ডেন্সি, অর্থাৎ এই যে এতক্ষণ আমরা জয়েন্ট নিয়ে আলোচনা করলাম যে মূল টেবিলকে ভেঙে দুইটা টেবিল বা তিনটা টেবিল করা হয় যাদের মধ্যে রিলেশনের মাধ্যমে জয়েন্ট তৈরি করা হয়। তো সেই যে জয়েন্ট একটা, সেই জয়েন্টের মধ্যে একটা ডিপেন্ডেন্সি থেকে যায়, সেই যে ডিপেন্ডেন্সি সেটাকে বলা হয় জয়েন্ট ডিপেন্ডেন্সি। যদি একাধিক টেবিল যুক্ত করে কোনো একটি টেবিলকে পুনরায় তৈরি করা হয় এবং উক্ত টেবিলগুলোর প্রত্যেকটি কলামসমূহ তৈরিকৃত টেবিলের কলামসমূহের উপসেট হয়, তবে টেবিলটির এই সংযুক্তিকে জয়েন্ট ডিপেন্ডেন্সি বলে। এটি মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সির একটি জেনারেলাইজেশন, অর্থাৎ মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি যেখানে রয়েছে, আমরা একটু আগে পড়েছি মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি কি, যে একটা আইডি দিয়ে একাধিক ভ্যালু বিশিষ্ট মান, একাধিক মান পাওয়া যায়, সেটা সেই ধরনের যে ডিপেন্ডেন্সি সেটার যে জয়েন্টটা সেটাকেই জয়েন্ট ডিপেন্ডেন্সি বলা হয়। অর্থাৎ একাধিক টেবিল যুক্ত করে কোনো একটি টেবিল তৈরি করা, অর্থাৎ হয়তো বা এরকম হয়েছিল যে ডিকম্পোজিশন করার কারণে একাধিক টেবিল হয়ে গেছে, সেটাকে আবার পুনর্গঠন করা হচ্ছে এবং দেখা যাচ্ছে কি তৈরিকৃত টেবিলের কলাম সমূহের উপর সেট হয়, অর্থাৎ মূল টেবিল যেটা সেই টেবিলটা আর যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে বা কলামগুলো রয়েছে সেই কলামগুলা ওই ওই টেবিলগুলার কি উপসেট, মানে ওই টেবিলগুলো হলো এই মূল টেবিলের উপসেট। তাহলে আমরা নর্মালাইজেশন 1 2 3 এভাবে শুরু করব এখন। তো তার আগে নর্মালাইজেশনটা আবার একটু বলে নেই যে নর্মালাইজেশন হলো ডাটাবেসের ডাটা সংগঠিত বা অর্গানাইজ করার একটি প্রক্রিয়া। নর্মালাইজেশন কোনো টেবিল বা টেবিল সমূহ থেকে রিডান্ডেন্সি বা অপ্রয়োজনীয়তা হ্রাস করতে ব্যবহার করা হয়। এটি সন্নিবেশ বা ইনসারশন, আপডেট বা মুছে ফেলা বা ডিলেশনের মতো এনোমালিগুলা মতো অযাচিত বৈশিষ্ট্যগুলোকে দূর করতে ব্যবহার করা হয়। নর্মালাইজেশন বৃহত্তর টেবিলকে ছোট ছোট টেবিলের মধ্যে ভাগ করে দেয় এবং সম্পর্ক ব্যবহার করে তাদের লিঙ্ক করে। এতক্ষণ আমরা এই জিনিসটা আলোচনার মাধ্যমে কিছুটা বুঝতে পারলাম। তো এখন আমরা দেখব নর্মালাইজেশন কত প্রকার। তো এখানে নর্মালাইজেশন বলা হচ্ছে, নর্মালাইজেশন এখানে 5 প্রকার দেখানো হয়েছে। ফার্স্ট নর্মালাইজেশন ফর্ম, সেকেন্ড নর্মালাইজেশন ফর্ম, থার্ড নর্মালাইজেশন ফর্ম, BCNF নর্মালাইজেশন ফর্ম মানে হলো ওয়াচকোট নর্মালাইজেশন ফর্ম, ফোর্থ নর্মালাইজেশন ফর্ম, ফিফথ নর্মালাইজেশন ফর্ম। তো আমরা একটা একটা করে আলোচনা করি। তো ফার্স্ট নর্মালাইজেশন ফর্ম, কোনো টেবিল
ফার্স্ট নর্মালাইজেশন ফর্মে থাকার জন্য এটি নিম্নলিখিত 4টি নিয়ম অনুসরণ করতে হবে। এটিতে কেবল একক বা অখণ্ড কলাম মান বিশিষ্ট কলাম থাকতে হবে, অর্থাৎ এই যে একটা টেবিল রয়েছে, টেবিলের প্রত্যেকটা কলাম মান যে মানগুলা থাকে, যে টাপলগুলা থাকে, এগুলো অ্যাটমিক হবে, অর্থাৎ একটা একটা সেলের মধ্যে একাধিক মান থাকতে পারবে না, একটা মান থাকবে। এবং কলামে সঞ্চিত মান একই ডোমেইনের হওয়া উচিত, অর্থাৎ যে কলামটা যেমন স্টুডেন্ট নেম, ওই স্টুডেন্ট নেমে শুধু নামই থাকবে, বিভিন্ন ছাত্রদের নাম থাকবে। ডোমেইন মানে হলো ওই যে ওই ডাটা, অর্থাৎ ওই কলামে এই যে নামগুলা কি ক্যারেক্টার টাইপ, তো ক্যারেক্টার একটা নির্দিষ্ট ডোমেইন, তারপর ইন্টিজার এটা একটা ডোমেইন, ফ্লোট এটা একটা ডোমেইন। এই ধরনের একটা কলাম মানে একটা নির্দিষ্ট ডোমেইন, ওখানে অন্য ডাটা আসতে পারবে না। টেবিলের প্রত্যেকটি কলামে একক নাম থাকা উচিত, এবং প্রত্যেকটা কলামে কি একটাই তো নাম থাকে, তো এটাই বলা হচ্ছে যে প্রত্যেকটা কলামে অবশ্যই একক নাম থাকতে হবে। এবং ডাটা সংরক্ষণের ক্রম বিবেচনাধীন নয়, অর্থাৎ ডাটা সেই ক্ষেত্রে যে ক্রমটা কোনো বিবেচ্য বিষয় নয়। তো আমরা ফার্স্ট নর্মালাইজেশন নিয়মগুলা দেখলাম। এখন বিধি 1, একক কলাম মান বিশিষ্ট কলাম। টেবিলের প্রতিটি কলাম সেলের একক মান হওয়া উচিত, যার অর্থ তাদের একাধিক মান থাকা উচিত নয়। তারপরে বিধি 2, কলামের ডোমেইন পরিবর্তন করা যাবে না। এটি একটি কমন সেন্স রুল, অর্থাৎ এটা একটা সাধারণ সেন্স থেকেই বোঝা যায় যে প্রতিটি কলামে সঞ্চিত মানগুলি একই ধরনের বা প্রকারের হতে হবে। উদাহরণস্বরূপ, কোনো টেবিলে মানুষের জন্মের তারিখ সংরক্ষণ করার জন্য একটি কলাম DOB ডেট অফ বার্থ থাকে, তবে সেই কলামে তাদের নাম সংরক্ষণ করা যাবে না বা করতে পারবে না। সমস্ত রেকর্ড সারিগুলি অন্য একটি কেবল জন্ম তারিখ সংরক্ষণ করতে পারে, অর্থাৎ এইখানে সমস্ত রেকর্ডে অর্থাৎ একই, অর্থাৎ ওই কলামে শুধু জন্ম তারিখ থাকবে। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো কলামের একক মান নাম থাকবে। এই নিয়মটি প্রত্যাশা করে যে কোনো টেবিলের প্রতিটি কলামের একটি পৃথক নাম থাকবে। যদি একাধিক কলামের একই নাম থাকে তবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বিভ্রান্ত হবে, অর্থাৎ এরকম হয় না। তার অর্ডার কিছু যায় আসে না, অর্থাৎ একই নিয়ম, এই নিয়ম বলে দেয় যে অর্ডারে ডাটা সঞ্চয় করা হলো, কেবল তা বিবেচ্য করা, মানে ওটা বিবেচ্য কোনো বিষয় নয়। আমরা একটা ফার্স্ট নর্মালাইজেশন উদাহরণ দেখি। স্টুডেন্ট নেম নামক একটি টেবিল ধরা যাক, যার কলাম সমূহ হলো রোল নেম, সাবজেক্ট ইত্যাদি। তো এই টেবিলের দেখি টেবিল 4টি নিয়মের মধ্যে 3টি নিয়ম ইতিমধ্যে সন্তুষ্ট করেছে, কারণ আমাদের সমস্ত কলামের নাম একক। আমরা আমাদের যে ক্রমটি চেয়েছিলাম সেভাবেই ডেটা সংরক্ষণ করছি, কোনো মানে আমাদের এই যে ক্রম কোনো বিষয় না। এবং কলামগুলিতে আমরা বিভিন্ন ধরনের ডাটা মিশ্রণ করিনি, অর্থাৎ যেখানে সাবজেক্ট ছিল সেখানে সাবজেক্টই লেখা হয়েছে, যেখানে নাম ছিল নামের সাথে সাবজেক্ট মিলে যায় নাই। কিন্তু ফার্স্ট নর্মালাইজেশন অনুসারে প্রতিটি কলাম সেলে অবশ্যই অ্যাটমিক মান হতে হবে। এইখানে কিন্তু এটা ঠিক নাই যে অ্যাটমিক মান সি এবং এখানে C++ দুইটা মান রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে, এই সমস্যাটাকে যদি আমরা দূর করতে চাই তাহলে এটাকে আমরা অবশ্যই এইভাবে সিটাকে আলাদা করে দিতে হবে। তো এই যে এটা আমরা এই জিনিসটা কি অ্যাটমিক করার জন্য আমরা নর্মালাইজেশন দিয়ে এই কাজটা করলাম। ফার্স্ট নর্মালাইজেশনে একটা প্রবলেম এখানে তৈরি হয়েছে, সেটা হলো কি যে এটি ব্যবহার করলে ডেটা রিডান্ডেন্সি বৃদ্ধি পায়, কারণ একাধিক সারিতে একই ডাটা সহ অনেকগুলো কলাম থাকতে পারে, তবে সামগ্রিকভাবে প্রতিটি সারি একক হবে। এই যে সারি একক কিন্তু এর মান তো ভিন্ন, এই যে মানে একাধিক মান, এই কলামে একাধিক মান রয়েছে, বিভিন্ন সেলে একাধিক মান রয়েছে, যেটা কিনা রিডান্ডেন্সি তৈরি করে। তো সেই সমস্যাটা হয়তো বা ফার্স্ট নর্মালাইজেশন ফর্ম দিয়ে সম্ভব না, সেটা অন্যটা দিয়ে করতে হবে। তো আমরা সেকেন্ড নর্মালাইজেশন ফর্মে আসি। কোনো টেবিলের সেকেন্ড নর্মালাইজেশন হওয়ার জন্য এটি অবশ্যই ফার্স্ট নর্মালাইজেশনকে স্যাটিসফাই করবে, অর্থাৎ আগে ফার্স্ট নর্মালাইজেশন যদি মানে ওই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয়ে যায় তাহলে সেকেন্ড নর্মালাইজেশনে যেতে হবে। সেই ক্ষেত্রে এটি বলছে যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা উচিত নয়। পার্শিয়াল ডিপেন্ডেন্সি মানে কি? আংশিক ডিপেন্ডেন্সি, অর্থাৎ
একটা টেবিলের মধ্যে একটা ইউনিক কি দিয়ে সকল অ্যাট্রিবিউটগুলোকে এককভাবে চিহ্নিত করা যাবে। এরকম যদি হয় যে একটা টেবিলে একাধিক ইউনিক কি রয়েছে যাদের দ্বারা আলাদা আলাদাভাবে ওটাকে আইডেন্টিফাই করা যায়, এই ধরনের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তো আমরা দেখি স্কোর টেবিলটি প্রাইমারি কি যদি স্টুডেন্ট আইডি হয় এবং সাবজেক্টের সমন্বয়ে গঠিত হয়, কিন্তু টিচার কলামটি স্টুডেন্ট আইডির উপর নির্ভর করে না, কিন্তু সাবজেক্ট আইডি এর উপর নির্ভর করে। এই ধরনের নির্ভরশীলতাকে বলা হয় পার্শিয়াল ডিপেন্ডেন্সি। সে এখানে স্কোর টেবিলটি আমরা একটা নতুন একটা টেবিল তৈরি করলাম, যেটা স্কোর আইডি এবং স্টুডেন্ট আইডি, সাবজেক্ট আইডি, মার্ক, টিচার, এইভাবে। অর্থাৎ সাবজেক্ট নামক টেবিল থেকে স্টুডেন্ট টেবিলের মাধ্যমে আরেকটা টেবিল আমরা বানাইলাম, যে টেবিলের নাম হলো স্কোর টেবিল। সেই টেবিলে দেখা যাচ্ছে কি যে সাবজেক্ট আইডি দিয়ে আমরা টিচারকে আইডেন্টিফাই করতে পারতেছি, সাবজেক্ট আইডির উপর নির্ভর করতেছে। বাট স্টুডেন্ট আইডির উপর স্টুডেন্ট আইডি জানা থাকলে কিন্তু আমি টিচার বের করতে পারবো না, কারণ একই স্টুডেন্ট একাধিক দেখা গেল যে সাবজেক্ট ক্যারি করছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে স্টুডেন্ট আইডিটা এখানে টিচার আইডেন্টিফিকেশনের জন্য আংশিকভাবে কাজ করছে, অর্থাৎ অর্থাৎ কাজ করছে না, একটা করছে আর একটা করছে না। এই ধরনের নির্ভরশীলতাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তো সেটা দূর করার জন্য এখানে কি করা হয়েছে, যে এই ধরনের সমস্যা দূর করার জন্য এখানে একটা টেবিলকে দুইটা টেবিলে ভাগ করা হয়েছে। যেমন এখানে এটাকে বলা হচ্ছে ডিকম্পোজিশন। এই ধরনের পার্শিয়াল ডিপেন্ডেন্সি দূর করার জন্য সাবজেক্ট আইডি, সাবজেক্ট নেম, টিচার, অর্থাৎ এটা একটা টেবিল, সাবজেক্ট টেবিল। তারপর স্কোর টেবিলে রয়েছে স্কোর আইডি, স্টুডেন্ট আইডি, সাবজেক্ট আইডি, মার্ক। তাহলে এইভাবে ডিকম্পোজিশন করাতে কি হয়েছে, ওই যে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা আর এখানে থাকলো না, কারণ আমরা স্টুডেন্ট আইডি দিয়ে স্কোর আইডি, তারপরে সাবজেক্ট আইডি, মার্ক এগুলা বের করতে পারবো। আবার এখানে সাবজেক্ট আইডি দিয়ে টিচার বের করতে পারবো, এখানে স্টুডেন্ট আইডি দিয়ে টিচার বের করার প্রয়োজন নাই। তাহলে এখানে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই। তারপরে আসে থার্ড নর্মালাইজেশন ফর্ম। কোনো টেবিলে থার্ড নর্মালাইজেশন ফর্ম হতে হলে অবশ্যই এটি সেকেন্ড নর্মালাইজেশন ফর্ম হতে হবে, এবং এটি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আমরা একটু আগে পড়েছিলাম যে এক্স এর উপর নির্ভর করতে পারে, কিন্তু কি বলা হয়েছিল যে এক্স এর উপরে ওয়াই এর উপরে জেড নির্ভর করবে না, কিন্তু জেড এর উপরে এক্স নির্ভর করবে, এরকম একটা বিষয় ছিল। তো আমরা এখানে উদাহরণ দেখলে বুঝতে পারবো যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কি ধরনের জিনিস, সেটা কি সমস্যা তৈরি করে, সেটা আমরা এই টেবিল থেকে বুঝতে পারবো। তো এই ধরনের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকলে পরে সেটা থার্ড নর্মালাইজেশন ফর্ম হবে না। উদাহরণস্বরূপ স্কোর টেবিলের আরও কিছু তথ্য সংরক্ষণ করা হলো, যেমন এক্সাম নেম, টোটাল মার্ক। অর্থাৎ একটু আগে আমরা স্কোর টেবিল দেখলাম, সেই স্কোর টেবিলে ছিল স্কোর আইডি, স্টুডেন্ট আইডি, সাবজেক্ট আইডি, মার্ক। এখন আরও দুইটি কলাম যুক্ত করা হলো, এক্সাম নেম এবং টোটাল মার্ক। এখানে টোটাল মার্ক কলামটি এক্সাম নেমের উপর নির্ভর করে, অর্থাৎ এক্সাম নেমটা যদি আমরা জানি, অবশ্যই সেখানে এক্সাম নেমের মধ্যে একটা নির্দিষ্ট তারিখের পরীক্ষার কথা বলা থাকে, একটা নির্দিষ্ট ডেট থাকে। তাহলে সেই এক্সাম নেম যদি আমরা জানা থাকে, তাহলে আমরা টোটাল মার্ক বের করতে পারবো। কিন্তু এক্সাম নেমটি স্কোর টেবিলের জন্য অন্য একটি কলাম, অর্থাৎ এটা অন্য আরেকটি কলাম, এটা কিন্তু আইডি না, এটা কিন্তু ইউনিক কি না। এই নির্ভরশীলতাকে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলে। অর্থাৎ একটা টেবিলে দুইটা প্রাইমারি কি, দুইটা ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে, একটা স্টুডেন্ট আইডির উপর নির্ভর করতেছে, আবার এখানে দেখা যাচ্ছে যে এক্সাম নেমের উপরেও টোটাল মার্ক নির্ভর করতেছে। তাহলে টোটাল মার্ক বা মার্ক এই দুইটাই নির্ভর করতেছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের ডিপেন্ডেন্সিকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। অর্থাৎ যদি একটি নন প্রাইম কলাম, অর্থাৎ এটা কিন্তু নন প্রাইম কলাম, এটা প্রাইম কলাম না। প্রাইম কলাম হলো সেইগুলা যেগুলো প্রাইমারি কিতে ব্যবহার হয়, সেক্ষেত্রে একটাও হইতে পারে, একাধিক প্রাইমারি কিউ হইতে পারে, সেগুলোকে প্রাইম কলাম বলা হয়।
তো এখানে নন প্রাইম কলাম যখন প্রাইম কলাম বা প্রাইমারি কি এর উপর নির্ভরশীল না করে অন্য নন প্রাইম কলামের উপর নির্ভর করে, তখন এই ধরনের নির্ভরশীলতাকে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলা হচ্ছে। তো এটা দূর করার জন্য, এটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আমরা কিভাবে দূর করব এখানে দেখানো হয়েছে। স্কোর টেবিলটাকে এক্সাম নেম এবং টোটাল মার্ক কলাম দুটি সরিয়ে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে স্কোর আইডি, স্টুডেন্ট আইডি, সাবজেক্ট আইডি, মার্ক, এক্সাম আইডি। এখন এই এক্সাম আইডি দিয়ে এই টেবিলের সাথে, এক্সাম টেবিলের সাথে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে এবং এই টেবিলটাকে আলাদা করে ফেলা হয়েছে, অর্থাৎ ডিকম্পোজিশন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এক্সাম আইডি দিয়ে কিন্তু এই টোটাল মার্কে সহজেই খুঁজে পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে এই এক্সাম আইডিটা হয়ে গেছে এখন এই টেবিলের প্রাইম অ্যাট্রিবিউট। এইভাবে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি অপসারণ করে উপরের টেবিল দ্বয়কে থার্ড নর্মালাইজেশন নেওয়া হয়। এই সুবিধা হলো এটাই, ডাটা ডুপ্লিকেশনের পরিমাণ হ্রাস করা যায় এবং ডাটা ইন্টিগ্রিটি অর্জন করে, অর্থাৎ বিশুদ্ধতা অর্জন করে, ডাটা পিওর ডাটাতে পরিণত হয়। তারপরে বচকোট নর্মালাইজেশন ফর্ম, এটা হলো থার্ড নর্মালাইজেশন ফর্মের একটা নতুন ভার্সন। যেমন এখানে বলা হচ্ছে এই ফর্মটি থার্ড এনএফ দিয়ে হ্যান্ডেল করা হয় না এমন একটি নির্দিষ্ট ধরনের অ্যানোমালি নিয়ে কাজ করে থাকে। এটা মূলত 3.5 নর্মালাইজেশন ফর্ম। সরি। তো এনএফএ থাকতে কোনো একটি টেবিলের নিম্নলিখিত শর্ত সন্তুষ্ট করতে হবে। প্রথমে হলো আর অবশ্যই থার্ড নর্মালাইজেশন ফর্মে থাকতে হবে, আর মানে এই টেবিলটা অবশ্যই থার্ড নর্মালাইজেশন ফর্মে থাকতে হবে, এবং প্রতিটি ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেমন ওয়াই যদি এক্স এর উপর নির্ভরশীল হয় সেক্ষেত্রে এক্স একটি সুপার কি হওয়া উচিত, অর্থাৎ সেক্ষেত্রে এক্স একটা অবশ্যই সুপার কি হবে। সুপার কি না হলে সেটা কি হবে না, সেটা ওই বিসিএনএফ হবে না। উদাহরণস্বরূপ এখানে এই টেবিলটাতে আমরা দেখি বিসিএনএফ এর সেই শর্ত, অর্থাৎ সুপার কি আছে কিনা। উপরের টেবিলে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এবং সাবজেক্ট প্রাইমারি কি গঠন করে, অর্থাৎ এই দুইটা মিলে প্রাইমারি কি, যার অর্থ সাবজেক্ট কলাম একটি প্রাইম অ্যাট্রিবিউট। আরও একটি ডিপেন্ডেন্সি আছে প্রফেসর সাবজেক্ট, অর্থাৎ আমরা যদি প্রফেসরকে জানি তাহলে কিন্তু সাবজেক্ট জানবো, যে কোন প্রফেসর কোন সাবজেক্ট নেই সেটা কিন্তু প্রফেসরের নাম জানলে পরে আমরা সাবজেক্টের নাম জানতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি একটা নন প্রাইম অ্যাট্রিবিউট, সেটার উপরে কিন্তু একটা নন প্রাইম একটা প্রাইম অ্যাট্রিবিউট কি করতেছে, ডিপেন্ডস করতেছে। অর্থাৎ প্রাইম অ্যাট্রিবিউট যখন নন প্রাইম অ্যাট্রিবিউটসের উপর ডিপেন্ড করে, সেটাই হলো বিসিএনএফ এর মানে অসুবিধা, মানে অর্থাৎ বিসিএনএফ এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সমাধান করব, এখানে দেখানো হয়েছে যে প্রফেসর টেবিল এবং স্টুডেন্ট টেবিল দুটাকে আলাদা করা হয়েছে এবং স্টুডেন্ট আইডি দিয়ে এখানে প্রফেসর আইডি এই দুটা মিলে একটা টেবিল, আর এখানে প্রফেসর আইডি, প্রফেসর নেম, তারপরে সাবজেক্ট, এভাবে একটা টেবিল তৈরি করা হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এখানে প্রফেসর টেবিলটিতে বিভক্ত করা হয়েছে নিচে উভয় টেবিলের জন্য কাঠামো দেখানো হলো, যার প্রত্যেকটি ডিপেন্ডেন্সিতেই সুপার কি রয়েছে এবং উভয়েই কি বিসিএনএফ সমর্থন করে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি এই দুইটা দিয়ে একটা সুপার কি করি এবং যদি এই দুইটা দিয়েও সুপার কি করি বা এটা একটা সুপার কি একটা দিয়েই করি, তাহলে ওই ধরনের সমস্যাটা থাকে না। এটাই হলো বিসিএনএফ। তারপরে আসি ফোর্থ নর্মালাইজেশন ফর্ম। একটি টেবিল তখনই ফোর্থ নর্মালাইজেশন ফর্ম হবে যখন এটা বিসিএনএফ সমর্থন করবে এবং মাল্টি ভ্যালুড যে ডিপেন্ডেন্সি সেটা থাকতে পারবে না। সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখি। স্টুডেন্ট আইডি, কোর্স, হবি কলাম বিশিষ্ট একটি কলেজ এনরোলমেন্ট টেবিল দেখানো হলো, যেখানে দেখাচ্ছে কি একজন একই আইডি বিশিষ্ট স্টুডেন্টের একাধিক হবি রয়েছে এবং কোর্সও একাধিক রয়েছে। তো এই ধরনের এইটাকে বলা হচ্ছে কি মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি, এবং বিশিষ্ট সায়েন্স এবং ম্যাথ দুইটি স্কোর বেছে নিতে পারে এবং যার হবি হলো ক্রিকেট এবং হকি উভয়ই। তাহলে এটি কিভাবে দূর করব? এটি দূর করার জন্য যেটা করা হয়েছে সেটা হলো
যে আইডি বিশিষ্ট এই যে ID1 বিশিষ্ট শিক্ষার্থীর দুটি রেকর্ড আরও দুটি রেকর্ডের জন্ম দিবে, যা নিচে দেখানো হলো। অর্থাৎ সেই ক্ষেত্রে যাতে ডুপ্লিকেট না হয়, যেমন এখানে যে আইডি বিশিষ্ট সায়েন্স নিছে সেই ক্রিকেট নিছে, আবার যে আইডি বিশিষ্ট ম্যাথ নিছে সে হকি নিছে, আবার এখানে ম্যাথ নিছে সে ক্রিকেট নিছে। অর্থাৎ এটাকে ভেঙে ফেলা হয়েছে। সেই ক্ষেত্রে হবি বিদ্যমান, তাই উভয় কোর্সের পাশাপাশি হবিগুলো নির্দিষ্ট করা উচিত। এবং এখানে কি করা হয়েছে, হবিগুলোর পাশে কোর্সগুলোকে নির্দিষ্ট করা হয়েছে। উপরের টেবিলে কোর্স এবং হবি কলামের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা একে অপরের সাথে অপর থেকে স্বাধীন, কিন্তু স্টুডেন্ট আইডির উপর উভয়ই নির্ভরশীল হয় মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি রয়েছে, যা ডাটা ও অন্যান্য অ্যানোমালিগুলো আননেসেসারি রিপিটেশনকে লিড দেয়। তাহলে এই যে সমস্যাটা সমাধান করা হয়েছে, এতে কিন্তু পুরোপুরি সমাধান হয় নাই। এখন এইখানে ফোর্থ নর্মালাইজেশন ফর্মের মাধ্যমে সেটাকে সমাধান করা হয়েছে। কিভাবে এটাকে ডিকম্পোজিশন করে কোর্স টেবিল একটা আর হবি টেবিল একটা, এসআইডি কোর্স এসআইডি হবি, এইভাবে কি করা হলো, ফোর্থ নর্মালাইজেশন ফর্মে নিয়ে যাওয়া হলো। তারপরে হলো ফিফথ নর্মালাইজেশন ফর্ম। ফিফথ নর্মালাইজেশন ফর্মে অবশ্যই ফোর্থ নর্মালাইজেশন ফর্মকে কমপ্লিট করতে হবে এবং এতে কোনো জয়েন্টের উপর ডিপেন্ডেন্সি না থাকে এবং জয়েন্টটি লসলেস হওয়া উচিত। এটা বলা হচ্ছে কি, এতে কোনো ধরনের জয়েন্টের উপর ডিপেন্ডেন্সি না থাকে এবং জয়েন্টটি যেন লসলেস জয়েন্ট হয়, সেই ধরনের সেই ক্ষেত্রে এটা হবে ফিফথ নর্মালাইজেশন ফর্ম। রিডান্ডেন্সি এড়ানোর জন্য যখন সমস্ত টেবিলগুলো থেকে যথাসম্ভব অনেকগুলো টেবিলে বিভক্ত করা হয়, তখন ফিফথ নর্মালাইজেশন সন্তুষ্ট করে। ফিফথ নর্মালাইজেশন প্রজেক্ট জয়েন্ট নর্মালাইজেশন ফর্ম এটাকে বলা হচ্ছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, সাবজেক্ট, লেকচার, সেমিস্টার। এখানে দেখা যাচ্ছে কি যে সাবজেক্ট, তারপরে কি লেকচার হলো অনশিকা, কম্পিউটার জন, সেমিস্টার 1, এরকম মানে অনেক মানে মাল্টিভ্যালু রয়েছে। তো সেই ক্ষেত্রে উপরের টেবিলে জন সেমিস্টার 1-এর জন্য কম্পিউটার এবং ম্যাথ উভয় সাবজেক্ট নিয়েছে, তবে সেমিস্টার 2-এর জন্য তিনি ম্যাথ ক্লাস নেয়নি। এখানে সেমিস্টার 2-এর ম্যাথ ক্লাস সে নেয় নাই, তিনি 3টি নেয় নাই। এই ক্ষেত্রে কোনো ডাটাকে এককভাবে শনাক্ত করার জন্য 3টি কলামের কম্বিনেশন প্রয়োজন। প্রাইমারি কি ডিপেন্ডেন্সি, প্রাইমারি কিটি 3টি কলামের সংমিশ্রণ। এছাড়াও খেয়াল করুন যে টেবিলটি ফোর্থ নর্মালাইজেশন ফর্মে রয়েছে, যেহেতু টেবিলটিতে কোনো মাল্টিভ্যালুর ডিপেন্ডেন্সি নাই। কোনো কলাম অন্য দুটি কলামের জন্য ডিপেন্ডেন্ট নয়। সুতরাং উপরের টেবিলটি ফিফথ নর্মালাইজেশন পরিণত করতে আমরা এটি 3টি সম্পর্কের মধ্যে ডিকম্পোজিশন করতে পারি, P1, P2 এবং P3-তে। সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে যে আমরা যদি সেই ক্ষেত্রে আমরা একটা লসলেস জয়েন্ট তৈরি করব এবং যেখানে ডিপেন্ডেন্সি থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা এই যে 3টা টেবিলে ভাগ করলাম, সেমিস্টার 1-এ রয়েছে কম্পিউটার, সেমিস্টার 1-এ রয়েছে ম্যাথ, তারপরে কেমিস্ট্রি রয়েছে, সেমিস্টার 2-তে কেবল ম্যাথ রয়েছে। সাবজেক্ট কম্পিউটারের টিচার, লেকচারার হলো একজন কি অনাশিকা, তারপরে কম্পিউটার জন, ম্যাথ জন আকাশ, কেমিস্ট্রি হলো পারভিন, এই ধরনের। তারপরে লেকচারার, সেমিস্টার লেকচারার, এখানে যেভাবে ডিকম্পোজিশন করা হয়েছে এটাকে পুনর্গঠন করা হলে, এই 3টি টেবিলকে পুনর্গঠন করে একটি টেবিলে পরিণত করলে সেটা অবশ্যই লসলেস জয়েন্ট হবে। আর যদি তাই হয় তাহলে সেটা ফিফথ নর্মালাইজেশন ফর্মকে সমর্থন করে। তাহলে আজকের মতো আমার লেকচার এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।